প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। রাজধানীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। তলানিতে থাকা রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু নির্বাচন দেওয়াটাই এই বিপ্লবী সরকারের কাজ নয় বলেছেন উপদেষ্টা আসিফ। একই সুরে কথা বলল টিআইবি। এস আলমের ঋণ জালিয়াতি, বাংলাদেশ ব্যাংকে ১৩ কর্মকর্তাকে দুদকের তলব। অন্যদিকে জানুয়ারির মধ্যে ইসলামী ব্যাংকে এস আলমের শেয়ার বিক্রি। পুলিশ ভেরিফিকেশনে দেখা হবে না রাজনৈতিক পরিচয়, মন্তব্য পুলিশ সংস্কার কমিশনের প্রধান। বায়ু দূষণের কারণে নয়াদিল্লির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। সাবেক মন্ত্রী ও বিচারপতি সহ ১৩ জনকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল। ৯ মাসে খেলাপি ঋণ বেড়ে দ্বিগুণ। শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত। ৪ দিন চট্টগ্রামে নামবে ঢাকার ফ্লাইট। এবছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না, জানালেন প্রধান উপদেষ্টা। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা ও গণগ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। সোমবার সকালে রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে হাইকোর্ট আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়। মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। বাংলাদেশের রিজার্ভ পরিস্থিতি বর্তমানে উন্নতির পথে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি কথা জানান। ডক্টর ইউনূস বলেন, আমরা যখন কাজ শুরু করেছি দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে। আশার কথা এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে। গত ৩ মাসে রিজার্ভে কোনোরকম হাত না দিয়েই আমরা প্রায় $2 বিলিয়ন বৈদেশিক ঋণ শোধ করতে পেরেছি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার নয়, এটি বিপ্লবী সরকার যা সারা পৃথিবী থেকে সমর্থন পাচ্ছে। তিনি জানান, শুধু নির্বাচন দেয়া এই সরকারের কাজ নয়। সোমবার সচিবালয়ে কমনওয়েলথের সহকারী মহাসচিব প্রফেসর লুইস ফ্রান্সেসির সঙ্গে সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন। অন্যদিকে রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট পদক্ষেপ ছাড়া নির্বাচন হলে ছাত্র জনতার আন্দোলনের লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। টিআইবির ১০০ দিনের পর্যবেক্ষণ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। দুর্নীতি দমন কমিশন এস আলম গ্রুপ ও তার সহযোগীদের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে ২০ ও ২১ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক ইয়াসির আরাফাতের সই করা তলবি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। অন্যদিকে ইসলামী ব্যাংক জানায়, এস আলমের ফ্রিজ করা শেয়ার আগামী জানুয়ারির মধ্যে বিক্রি করা হবে। সোমবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন বলেছেন, সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ করা হবে এবং এনআইডি কার্ডকে ভেরিফিকেশনের মানদণ্ড হিসেবে গ্রহণ করা হতে পারে। সোমবার সচিবালয়ে পুলিশ সংস্কার কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। সফররাজ জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পুলিশ গ্রেফতার ও রিমান্ডে নিতে পারবে, তবে ৫৪ ধারার ইচ্ছে মতো গ্রেফতার ও রিমান্ডের সুপারিশ হবে না। ৫৪ ধারা সংশোধনেরও সুপারিশ করা হবে।
ভারতের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে। সোমবার দিল্লিতে বায়ুমান এবছর সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। দূষণের মাত্রা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে দিল্লির AQI মান হয়েছে 484, যা চরম বিপজ্জনক শ্রেণীতে পড়ে। সুইস সংস্থা IQER এর লাইভ র্যাঙ্কিং অনুযায়ী দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহর। শহরের বাতাসে ক্ষুদ্র ধূলিকণার উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাত্রার 130 গুণ বেশি। পরিস্থিতি বিবেচনায় শিক্ষা কার্যক্রম অনলাইনে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক 9 মন্ত্রী, 2 উপদেষ্টা, এক অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাবেক এক সচিব সহ 13 জনকে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার গ্রেফতারি পরোয়ানা জারির পর তাদের ট্রাইব্যুনালে তোলা হয় এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত 27 অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল বেঞ্চ তাদেরকে হাজির করার আদেশ দেন। সেপ্টেম্বর শেষে বাংলাদেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়ে 2,84,977 কোটি টাকায় পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল 1,45,633 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য জানান। খেলাপি ঋণের সংজ্ঞা আন্তর্জাতিক মানে সংশোধিত হওয়ায় এ বৃদ্ধি হয়েছে। গত সেপ্টেম্বরের মোট ঋণ ছিল 16,82,822 কোটি টাকা, যার 16.93% খেলাপি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত করা হয়েছে এবং 30 নভেম্বর থেকে এসব পাসের কার্যকারিতা থাকবে না। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সম্প্রতি এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। অন্যদিকে শীতকালে ঘন কুয়াশা ও বরী আবহাওয়ার কারণে ফ্লাইট অবতরণে সমস্যা হলে বিকল্প হিসেবে চট্টগ্রাম ও সিলেটে ফ্লাইট অবতরণ করবে। এজন্য সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে 24 ঘন্টা ফ্লাইট ওঠানামার ব্যবস্থা করা হয়েছে। এ নির্দেশনা দিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। এবছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নতুন হজ প্যাকেজে হজের ব্যয় 1 লাখ টাকারও বেশি কমানো হয়েছে। রোববার তার সরকারের প্রথম 100 দিন উপলক্ষে ভাষণে তিনি এ তথ্য জানান। আগামী বছরের 5 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ থেকে 1,27,198 জন হজে যাবেন। এর মধ্যে 10,000 জন সরকারি ব্যবস্থাপনায়, বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.